অনলাইন ক্লাস থেকে তোমাদের জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, সেই হিসাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ বসবাসের দেশে। আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষের সবথেকে বড় উৎসব এই শারদীয় দুর্গোৎসব। তো আমাদের এই অনলাইন ক্লাস পদ্ধতিতে উৎসবের ভিতরও আমাদের ক্লাসের ব্যবস্থা, কারণ উৎসব দিনের সারা সময় থাকে না, সর্বসময় অবস্থান করে না। তোমরা যখন গৃহে থাকছো বা বাড়িতে থাকছো তখন তোমরা ক্লাসটা অনুসরণ করো, আর না পারলে পরে আবার রেকর্ডকৃত ক্লাস যেহেতু তোমরা দেখে নাও। এখন আমি মূল আলোচনায় আসি। আমাদের গতদিন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণীর কিছু অংশ আলোচনা হয়েছিল, যেখানে ছিল পুঁথিগত সংজ্ঞা, শব্দগত আর অর্থগত সংজ্ঞা এবং ব্যক্তিগত সংজ্ঞা। সেই ব্যক্তিগত সংজ্ঞায় আমি বলেছিলাম ব্যামুকা, তৈবি, মৌমুবি। শেষে যে বলেছিলাম এই 8 ধাপ বিশিষ্ট ব্যয়ের যে তালিকা, যার ভিতর মুনাফা এবং বিক্রয় যুক্ত থাকে, তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। অর্থাৎ যে তালিকার মাধ্যমে এটা দেখানো হচ্ছে তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। আমরা গতদিন অল্প করে শেখার জন্য আমরা বিক্রিত দ্রব্যের ব্যয়, অর্থাৎ ব্যামুকা বিক্রিত না, আমরা তৈরি দ্রব্যের ব্যয় পর্যন্ত শিখেছিলাম গত ক্লাসে। ব্যামুকা আমি একটু নির্দেশ করে দিচ্ছি, দেখো আমরা গতদিন শিখেছিলাম 4 নম্বর পর্যন্ত। তোমরা হোয়াইট বোর্ডে এখন লক্ষ্য করো, যেখানে ব্যবহৃত কাঁচামাল ব্যয় সমান সমান প্রারম্ভিক কাঁচামাল যোগ ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল লেখা হয়েছে। আমি তোমাদের গল্প করেছিলাম আমাদের ইট তৈরির একটা গল্প, যেখানে প্রারম্ভিক কাঁচা মাটির মূল্য ছিল 5,000 টাকা, নতুন করে ক্রয় করা হয়েছিল 20,000 টাকা। এই 25,000 টাকার মাটি আমাদের কারখানায় উপস্থিত ছিল বা কারখানায় আনা হয়েছিল, যেখান থেকে দিন শেষে দেখা গেল 10,000 টাকার সমাপনী কাঁচামাল, অর্থাৎ 10,000 টাকার কাঁচা মাটি অবশিষ্ট রয়ে গেছে। 20,000 যোগ 5,000 25,000, তার থেকে 10,000 বাদ দিয়ে আমাদের ব্যবহৃত কাঁচামাল ব্যয় হয়েছিল 15,000 টাকা। ক্রমিক 2তে আছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের কথা আমি বলেছিলাম ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সাথে প্রত্যক্ষ সকল খরচ যোগ হবে। প্রত্যক্ষ সকল খরচের মূল্য ছিল 5,000, ব্যবহৃত কাঁচামাল ব্যয় ছিল 15,000। এই 15 আর 5 20,000 টাকা ছিল আমাদের মুখ্য ব্যয়। আমাদের তৃতীয় ধাপে ছিল কারখানা ব্যয়। মুখ্য ব্যয়ের সঙ্গে আমরা কারখানার যত উপরি খরচ আছে, যেটাকে আমি এখানে আবারও কারখানা ব্যয় লিখেছি। কারখানা ব্যয় না লিখে তোমরা এখানে বোঝার জন্য কারখানা উপরি খরচ লিখে নাও। কারখানা উপরি খরচ আমি লিখতে বললাম। সেখানে আমি গল্প করেছিলাম যে শ্রমিক কর্মীদের উৎপাদন কাজ আন্তরিকভাবে যেন তারা পরিচালনা করতে পারে, এর জন্য অতিরিক্ত পরিমাণ যে ব্যয় করা হচ্ছে সেটা কারখানা উপরি খরচ। মুখ্য ব্যয় ছিল 20,000 টাকা, কারখানা ব্যয় 10,000 টাকা, মোট কারখানা ব্যয় 30,000। এই কারখানা ব্যয় কিছু কিছু বইতে বা কিছু কিছু উদাহরণে, কিছু কিছু উদ্দীপকে তোমরা উৎপাদন ব্যয়, কারখানা ব্যয়, রূপান্তর ব্যয় নামেও তোমরা পেতে পারো। অর্থাৎ কারখানা ব্যয়, উৎপাদন ব্যয়, রূপান্তর ব্যয় একই কথা। ক্রমিক 4-এ আমরা বলেছিলাম তৈরি দ্রব্যের ব্যয় সমান সমান হবে কারখানা ব্যয়, যার সঙ্গে যুক্ত হবে প্রারম্ভিক আধা সমাপ্ত পণ্য, সমাপনী আধা সমাপ্ত পণ্য। এই আধা সমাপ্ত পণ্যের গল্প আমি গত ক্লাসে করেছিলাম, যে ইট তৈরি হয়েছে, শুকানো হয়েছে, আগুনে পোড়ানোর জন্য প্রস্তুত রয়েছে।
এমন ইটের পরিমাণকে আমি আধা সমাপ্ত বলেছিলাম। যেখানে আমাদের কারখানা ব্যয় ছিল 30,000 টাকা, দেখো তোমরা ক্রমিক 3-এ কারখানা ব্যয়ের কথা 3,000 বলা হয়েছে। প্রারম্ভিক আধা সমাপ্ত দ্রব্যের মূল্য 10,000 টাকা, সমাপনী আধা সমাপ্ত দ্রব্যের মূল্য 5,000 টাকা, এই মিলিয়ে মোট 35,000 টাকা হয়েছিল। আমার যেটা মনে হচ্ছে এখানে ভুল হতে পারে, মূল্যের একটু হেরফের, কারণ গত দিনের ক্লাসের উদাহরণটা এক্সাক্ট আমার কাছে নাই। তো তোমরা বিষয়টা এরকম আসবে এরকমটাই ধরে নাও। আমরা আজকে চলে যাব পঞ্চম ধাপে। পঞ্চম ধাপের নাম বিক্রিত দ্রব্যের ব্যয়। এই বিক্রিত দ্রব্যের ব্যয় বলতে বোঝাবে তৈরি দ্রব্যের আমাদের যে পরিমাণ ব্যয় ছিল এর সঙ্গে প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদের ব্যাখ্যাটা আমি এখানে একটু তোমাদের দেব। প্রারম্ভিক মজুদ বলতে এখানে বোঝানো হচ্ছে ব্যবহারযোগ্য পণ্য। আমাদের কাঁচা ইট ছিল যেটা আমরা ব্যবহার করতে পারছিলাম না, তার নাম দিয়েছিলাম আমরা আধা সমাপ্ত পণ্য। কিন্তু ইট যখন পোড়ানো হয়ে গেল, এটা ব্যবহার উপযোগী হয়েছে, অন্যের কাছে পাঠানোর জন্যে, বিক্রয়ের জন্যে প্রস্তুত রয়েছে, এটাকে আমরা ব্যবহারযোগ্য পণ্য এবং প্রারম্ভিক মজুদ বলছি, সমাপনী মজুদ বলছি। কেন? আজকে বিক্রিত দ্রব্যের ব্যয় হিসাবে যে 35,000 টাকা ছিল, এখানে গতদিন পর্যন্ত পড়ানো ছিল 25,000, যেটা বিক্রি করা হয়েছিল না। 35,000 আর 25,000 মোট 60,000 টাকার ইট আমাদের ইটের কারখানা আর ভাটা যাই বলো সেখানে ছিল। কিন্তু আজকের দিনে আমরা যে দেখলাম যে 10,000 টাকার ইট বিক্রি হয়নি। 10,000 টাকার ইট যদি বিক্রি না হয়, তাহলে এই অর্থে 35 যোগ 25 60,000, তার থেকে সমাপনী থেকে গেল 10,000, বিক্রিত দ্রব্যের ব্যয় এর জন্য হলো 50,000 টাকা। আমরা চলে যাচ্ছি ষষ্ঠ ধাপে। ষষ্ঠ ধাপে যে বলা হলো মোট ব্যয়। মোট ব্যয় হবে তাই বিক্রিত দ্রব্যের ব্যয়ের সঙ্গে প্রশাসনিক খরচ। এই প্রশাসনিক খরচ একটু লম্বা বা একটু দীর্ঘ। স্যার আমরা এটা কিভাবে মনে রাখবো? প্রশাসনিক খরচ একটু লম্বা দীর্ঘ। তোমরা দেখবা যদি তা উপরিব্যয় না হয়, যদি তা প্রশাসনিক খরচ না হয়, তাহলে যদি উপরি খরচ না হয়, যদি প্রত্যক্ষ খরচ না হয়, তাহলে তাকে প্রশাসনিক খরচ বলা যায়। অর্থাৎ যত রকমের ব্যয় দেওয়া থাকবে, কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ ব্যয়, কারখানা উপরি ব্যয়, এগুলো বাদে অন্যান্য ব্যয়গুলোকে আমরা প্রশাসনিক ব্যয় বলতে পারি। তোমরা প্রশাসনিক ব্যয় আমি হোয়াইট বোর্ডে এখানে দেখাতে পারিনি, তোমরা প্রশাসনিক ব্যয়টা আমি ধীরে ধীরে বলছি, তোমরা একটু খাতায় লিখে নেবে। এই প্রশাসনিক ব্যয়ের ভিতর আসতে পারে কারখানা ব্যবস্থাপকের সম্মানী, বিজ্ঞাপন, পরিবহন, শোরুমের ব্যয়, অন্যান্য যেটা আপ্যায়ন হতে পারে, অন্যান্য যেটা কিনা তোমার বিজ্ঞাপনের প্রসার হতে পারে, এই ধরনের অতিরিক্ত যে ব্যয়গুলি আসবে সেগুলি প্রশাসনিক ব্যয় হবে। আসলে প্রশাসনিক ব্যয়ের পরিধি অনেক বেশি। আমি এক্ষেত্রে ছোট্ট একটি গল্প উপস্থাপন করি। ধরে নিচ্ছি এই কারখানাটি আমার, তোমরা আমার কারখানার গল্পই বা আমার কারখানার ঘটনাই এখানে শুনছো। আমি যখন ইট তৈরি করি, এটা বিক্রয় করার জন্য বিজ্ঞাপন দেওয়ার পর অথবা জানার পর এই পণ্যটি কিছু কিছু ক্ষেত্রে আমার পৌঁছে দিতে হয়। তোমরা নিজেরাও দেখেছো, যারা আমি গতদিন ক্লাসে বলেছিলাম যে হাস্যকর গল্প 5,000 ইটের দাম 5,000 টাকা, এটা হতে পারে না। কারণ আমাদের সবারই বাসায় কম বেশি 5,000 10,000 ইট আছে, তার দাম কত সেটা আমরা জানি। এবং আমি বলেছিলাম যে প্রতিটি ইটের মূল্য 12 থেকে 13 টাকা।
তা তোমরা যেহেতু কম বেশি এই ইটের সঙ্গে পরিচিত, রাস্তায় নিজেরা দেখেও থাকো, ট্রাকে বা লরি যেটা তোমরা বলো তাতে করে ইট পৌঁছে দেওয়া হচ্ছে। আসলে ভাটার থেকে ইট বিক্রি করার সময় তাদের পরিবহনে করে ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া লাগে। এক্ষেত্রে আমাদের কিছু কিছু, সবার কথা আমি বলছি না, কিছু কিছু লোকের মানসিকতা খুব অসৎ আছে। তাই এই ধরনের অসৎ মানসিকতার কোনো চালক বা ড্রাইভার যদি আমার থেকে থাকে, তাকে আমি নির্দিষ্ট জায়গায় তোমার বাড়িতে 50,000 আর 20,000 আর 10,000 ইট পৌঁছে দিতে বললাম, সে আমাকে দিন শেষে বলতে পারে যে স্যার রাস্তার অবস্থা খুব ভালো না, গাড়ি যেতে চায় না, এক ট্রাক ইট নিয়ে আমাকে স্যার রাস্তায় অনেক দেরি করতে হয়েছে, এই জন্য স্যার আজকে সারা দিনে 10,000 ইট পৌঁছায় দেওয়া সম্ভব হয়নি, আমাকে আপনি আরেকদিন সময় দেন, আজকে আমি 5,000 ইট পৌঁছে দিয়েছি, আগামী দিনে আর 5,000 পৌঁছে দেব। এক্ষেত্রে আমার নিজের পক্ষে দেখা সম্ভব নয় যে আসলে রাস্তার অবস্থা ভালো না মন্দ। এই রাস্তার অবস্থা দেখার জন্য আমার অতিরিক্ত আরেকজন লোককে নিয়োগ করা লাগবে, যে বাস্তবে রাস্তাটা খারাপ কিনা। সে এসে হয়তো আমাকে রিপোর্ট করলো যে স্যার রাস্তার অবস্থা খারাপ না, রাস্তার অবস্থা ভালো। স্যার তাহলে আপনি কি এই ড্রাইভারকে বাদ দিয়ে দেবেন? না, ড্রাইভারকে আমি বাদ দেবো না। সেক্ষেত্রে ড্রাইভারকে আমি বলবো যে রাস্তার অবস্থা খুব খারাপ না, আপনারা যদি এরকমভাবে আমাকে অসহযোগিতা করেন, কাজের প্রতি আরও আন্তরিক না হন, তাহলে আমার প্রফিট কমে যাবে, আপনাদেরকে এভাবে কাজে রাখা আমার জন্য কঠিন হবে। আমার এই গল্পটার মূল উদ্দেশ্য তাই, ইট পৌঁছে দেওয়ার জন্য দেখো আমি গাড়ির চালক রেখেছি, হেল্পার সহকারী রেখেছি, তারপরে এই রাস্তাটাকে পরিদর্শন করার জন্য, রাস্তাটার তথ্য আনার জন্য আমাকে অতিরিক্ত আরেকজন পরিদর্শক রাখতে হয়েছে। এই ব্যয়টাও আমার এই তৈরি খরচের আওতায় বা ব্যয়ের আওতায় আসে। এই জন্যে বলা হচ্ছে যে প্রশাসনিক ব্যয়ের পরিধি বেশ খানিকটা বড়। আমরা এর ভিতর মোট ব্যয় শেষ করলাম, তবে মোট ব্যয়ের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছ কি যে বিক্রিত দ্রব্যের ব্যয় হয়েছে 50,000 টাকা, প্রশাসনিক খরচ হয়েছে 20,000 টাকা, মোট টাকার পরিমাণ 70,000। আমরা বলেছিলাম 8 ধাপ বিশিষ্ট ব্যয়ের যে তালিকা তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। আমরা মোট ব্যয় অর্থাৎ ষষ্ঠ ধাপ পর্যন্ত চলে গেছি, যেখানে আমাদের মোট ব্যয় হয়েছে 70,000 টাকা। আমাদের ব্যবসায়ের সংজ্ঞাই তাই, বৈধভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, বৈধ হতে হবে, তাহলে তা ব্যবসা হবে। তবে ক্ষতি হবে এমনটা ধরে আমরা ব্যবসা পরিচালনা করি না, কিন্তু পরিবেশগত কারণে, অবস্থানগত কারণে যদি কখনো আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়, তাও মেনে নিতে হবে। তাহলে আমি বললাম যে আমাদের ব্যবসায়ের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। এর জন্য আমাদের সপ্তম ধাপে মুনাফার প্রশ্নটি এসে গেছে। মুনাফার ক্ষেত্রে আমরা দেখলাম 70,000 টাকার সঙ্গে আমরা 30,000 টাকা মুনাফা করতে চাই। আমাদের মোট ব্যয় শেখানো হয়েছিল 70,000 টাকা। 70,000 টাকার সঙ্গে যদি আমরা 30,000 টাকা মুনাফা করতে চাই, তাহলে 70,000 যোগ 30,000, 1 লক্ষ টাকায় আমার এই তৈরিকৃত পণ্যটা বিক্রয় করতে হবে। তোমরা লক্ষ্য করো, এর জন্য লেখা হয়েছে বিক্রয় সমান সমান মোট ব্যয় যোগ মুনাফা সমান সমান 70,000 যোগ 30,000, 1 লক্ষ টাকা। তোমরা ষষ্ঠ ধাপটা আবারও হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। মুনাফা সমান সমান লেখা হয়েছে 30,000 টাকা, বিক্রয় সমান সমান লেখা হয়েছে মোট ব্যয় যোগ মুনাফা। মোট ব্যয় সেখানে আছে 70,000 টাকা, মুনাফা আছে 30,000 টাকা, 1 লক্ষ টাকা। এর মাধ্যমে আমাদের সেই অংশটা শেষ হলো। স্যার কোন অংশটা? দেখো আমি এখানে হোয়াইট বোর্ডে তোমাদের আরো একবার লিখে দেখাচ্ছি, যে আমি বলেছিলাম যে 8টা ব্যয় ধাপের আদ্য অক্ষরকে নিয়ে আমরা ব্যক্তিগত সংজ্ঞা তৈরি করেছি। সেক্ষেত্রে দেখো ব্যবহৃত কাঁচামালের ব্যয় নেওয়া হয়েছে, মুখ্য ব্যয়ের মু নেওয়া হয়েছে, কারখানা ব্যয়ের কা নেওয়া হয়েছে। তাহলে 8 ধাপ বিশিষ্টর ভিতর আসছে
ব্যা মু কা, এই একটা শব্দ আমি নিয়েছিলাম। তৈরি দ্রব্যের ব্যয় থেকে তৈ নিয়েছিলাম, বিকৃত দ্রব্যের ব্যয় থেকে বি নিয়েছিলাম। এর জন্য আমি লিখেছিলাম তৈ বি। এখানে দুটো শব্দ নিয়েছিলাম আমার ব্যক্তিগত সংজ্ঞায়। মোট ব্যয়ের মো নিয়েছিলাম, মুনাফার মু নিয়েছিলাম, বিক্রয়ের বি নিয়েছিলাম। মো ময় দীর্ঘকারে মু, বয়রসিকারে বি। এখানে লক্ষ্য করো, মো শব্দটায় ময়কারে মো, ময়কারে মো হলে মোট ব্যয়। আমরা জানি লাভ বা মুনাফা দীর্ঘকার হয়, এই জন্য এই মু মানে এখানে মূলধন না, এই মু অর্থে এখানে মুনাফা, বি অর্থে বিক্রয়। এই জন্য আমি তোমাদের দেখো প্রথমে বলেছিলাম যে আমার ব্যক্তিগত সংজ্ঞাটা কিছুটা হাস্যকর, যেটা পরীক্ষার খাতায় লেখা যাবে না, কারো সামনে উপস্থাপন করা যাবে না, নিজেরা মনে রাখার জন্য, এটি বোঝার জন্য, মনে রাখার জন্য এটিকে আত্মস্থ করতে হবে, অন্য কোনো কারণে না। তো তুমি যদি এখন বলতে পারো ব্যামুকা তৈবি মোমুবি 8 ধাপ: ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মুখ্য ব্যয়, কারখানা ব্যয়, তৈরি দ্রব্যের ব্যয়, বিকৃত দ্রব্যের ব্যয়। আমার হাতে অলরেডি তোমরা দেখেছো 5টা খাত উঠে গেছে। আমি আবারও হাত নামায় যদি বলি তাহলে বলতে হয় মোতে মোট ব্যয়, মুতে মুনাফা, বিতে বিকৃত দ্রব্যের ব্যয়। এভাবে 8 ধাপ শেষ হচ্ছে। তোমরা বারবার যদি মনে মনে বলতে থাকো ব্যামুকা তৈবি মোমুবি, তাহলে দেখবে এই উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্কটা করার ক্ষেত্রে তোমাকে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। স্যার কেন? আমাদের উদ্দীপকে সাধারণত চাই ক কারখানা ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, খ বিকৃত দ্রব্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, গ মেসার্স এক্স ওয়াই বা জেডের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ আমাদের উদ্দীপকে যে দফাটি চাইলো, যে আইটেমটি চাইলো, চাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা বুঝে ফেলি ব্যামুকা তৈবি মোমুবি কোন ধাপে এটা রয়েছে, তাহলে